নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। আজ আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন একটি হাড় কাঁপানো গল্প নিয়ে। এই গল্পের পটভূমি ঘাটশিলা। ঘাটশিলাকে সকলেই চেনেন বিভূতিভূষণের বাড়ি হিসেবে। এইখানেই তিনি আরণ্যক লিখেছিলেন। আজ সেই আরণ্যক পরিবেশকে নিয়েই আজকের আমাদের গল্প, রঙ্কিনী দেবীর খড়গ। চলুন তাহলে শুরু করা যাক। ওরা ভাবতেই পারেনি বেড়াতে এসে এরকম বিশ্রী একটা ফ্যাসাদে পড়ে যাবে। এরকম কিছু যে ঘটবে তার জন্য তারা একেবারেই তৈরি ছিল না। কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে বন জঙ্গল ঘুরতে এসেছে তিন বন্ধু, অনুপ, রাকেশ আর দেবাঙ্গ ওরফে দেবা। ইউটিউবে জায়গাটার কথা এত দেখে দেখে শেষ পর্যন্ত চলেই এসেছে ওরা। গাড়িতে দুনিয়ার খাদ্যদ্রব্য সহ দামি বিলিতি মদ আর কাজু বাদাম ভাজার বিরাট স্টক নিয়ে 3 দিনের ট্যুরে ঘাটশিলা ভ্রমণে এসেছে ওরা। আগে থেকে হোটেল বুক করা হয়নি, হুজুক করে হঠাৎই চলে আসা তো। অবশ্য গেস্ট হাউস একটা পেয়ে গেছে একটু বেশি টাকার বিনিময়ে। নাম সুখনিবাস। সুখনিবাসের 3 তলার ওপর নিরিবিলি একটা ঘর। 3 জন 2 দিনের জন্য চুটিয়ে ফুর্তি করবে বলে সবকিছু প্ল্যান করেই এসেছে ওরা। ওদের মধ্যে দেবাঙ্গ একটু ভাবুক স্বভাবের ছেলে। স্কুল কলেজের বয়স থেকেই গল্প কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসে। প্রচুর বাংলা গল্প উপন্যাস পড়েছিল এক সময়। ওই একদিন আড্ডা দিতে দিতে বলল, চল বিভূতিভূষণের বাড়ি দেখে আসি। সেই সঙ্গে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, লেক কি নেই জানিস? জঙ্গলের মধ্যে সরস্বতী কুণ্ডির জলে জ্যোৎস্না রাতে নাকি আকাশ থেকে দল বেঁধে পরীরা স্নান করতে নামে। অনুপ বলল, সত্যি? দেবাঙ্গ বলল, আরো আছে। কি আছে রে? দেবাঙ্গ বলল, জানিস ফুলডুংরি পাহাড় বলে একটা পাহাড় আছে। বিভূতিভূষণ নাকি একদিন সন্ধ্যার দিকে সেই পাহাড়ের ওপর বেড়াতে গিয়ে নিজের মৃতদেহ দেখতে পেয়েছিলেন। তাই নাকি? সত্যি? একদম সত্যি, বিখ্যাত ঘটনা এটা। আর জানিস তো, এই নিজের মৃতদেহ দেখার ঠিক 1 সপ্তাহের মধ্যেই সামান্য অসুখে মারা গেলেন তিনি। অনুপ আর রাকেশ অবাক হয়ে বন্ধু দেবার মুখ থেকে শুনে চলেছে মরমী লেখক বিভূতিভূষণের কাহিনী। ওরা 3 জনেই একটা কারখানায় কাজ করে। সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপর টিভি দেখে, তাস খেলে কিংবা কোনো দিন সস্তা মদ্যপান করে অবসর বিনোদন করে। গল্প, কবিতা কিংবা উপন্যাসের সঙ্গে তাদের এখন আর কোনো পরিচয় নেই, বিশেষ করে তো বাংলা উপন্যাস। সেদিন এইরকমই একটা সান্ধ্য আড্ডার আসরে দেবাঙ্গ বলল, চল কটা দিন কোথাও ঘুরে আসি। অনুপ সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠিক বলেছ বস, বড্ড একঘেয়ে হয়ে গেছে। কতদিন কোথাও যাওয়া হয়নি। সামনে শুক্র শনি 2 দিন ছুটি আছে, আর সানডেটা জুড়ে নিলে টানা 3 দিন ছুটি হয়ে যাবে। বেশ লম্বা ছুটি, চল কোথাও বেরিয়ে পড়া যাক। শেষ পর্যন্ত ঘাটশিলা যাওয়ায় স্থির হলো। ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলায় ঘাটশিলা। একদা বাঙালি অবস্থাপন্ন লোকেরা স্বাস্থ্য উদ্ধারের জন্য এখানে নিয়মিত আসতেন। এই পাহাড়ি এলাকার মনোরম জলবায়ু, ঘন শাল মহুয়ার জঙ্গল আর সুবর্ণরেখা নদীর প্রেমে পড়ে গিয়ে অনেক বাঙালি বাবু এখানে বড় বড় বাংলো কিনে ফেলেছিলেন। ওখানে তখন জমি থেকে শুরু করে সবকিছুই ছিল খুব সস্তা, যাকে বলে ড্যাম চিপ। সেই থেকেই এখানকার বাঙালি বাবুদের নামই হয়ে গেল ড্যাঞ্চি বাবু। আদিবাসী কেয়ারটেকার ও কর্মচারীরা আগলে রাখতেন ড্যাঞ্চি বাবুদের ঘরদোর, বাগান বাড়ি। বাবুরা মাঝে মাঝে আসতেন, স্বাস্থ্যোদ্ধার করে বেরিয়ে যেতেন সপরিবারে। দেবার মুখে শুনতে শুনতে অনুপ আর রাকেশও উৎসাহে টকবক করছে। বলল, খুব ভালো হবে, ঘাটশিলাই তবে ফাইনাল। শহরের ভিড় ভাট্টার বাইরে 2 দিন জঙ্গল, নদী আর পাহাড়ের মাঝখানে দিব্যি কেটে যাবে। ওদের 3 জনের কেউই বিয়ে থা করেনি, কাজেই অসীম স্বাধীনতা। বস পার্থ সেনগুপ্তর গাড়িটা নিয়ে
ফুল ট্যাঙ্ক তেল ভরে ভোর ভোর বেরিয়ে পড়ল ওরা। তিনজনেই ওরা মোটামুটি ড্রাইভিংটা জানে, তবে দেবা হলো তুখোড় ড্রাইভার। অফিসে ওর চাকরিটাও ড্রাইভারেরই। বসের গাড়ি চালানোর সাথে সাথে মেম সাহেবের মানে বসের স্ত্রীর গাড়িটাও প্রায় চালিয়ে নিয়ে এখানে ওখানে উইকেন্ড ট্যুরে যেতে হয় তাকে। স্যার ব্যস্ত থাকায় বেরিয়ে আনতে হয় স্যারের ফ্যামিলিকে। তাকে গাড়িটা কদিনের জন্য ধার দিতে তাই একেবারেই আপত্তি করেননি বস পার্থসারথী সেনগুপ্ত। শুক্রবার ছুটি থাকলেও বেরোনো গেল না। নানা জিনিস কেনাকাটা আর প্যাকিং করতে করতেই দিনটা কেটে গেল। শনিবার খুব ভোর ভোর বের হয়ে সকাল 12:30 নাগাদ গেস্ট হাউসে পৌঁছে গেল ওরা। একটানা চালিয়ে এসেছে দেবা। পথে বিশ্রাম প্রায় নেয়নি বললেই চলে। গেস্ট হাউস সুখনিবাসে পৌঁছেই স্নান সেরে নিল ওরা। এতখানি রাস্তা টানা ড্রাইভ করে সবাই ক্লান্ত। ভালো করে স্নান করবার পর শরীর মন দুটোই বেশ ফুরফুরে হয়ে উঠল ওদের তিনজনেরই। পাহাড়ি এলাকায় গরমও প্রচন্ড, তার উপরে 3 তলার ওপর ঘর, সে ঘরও প্রায় আগুন হয়ে আছে, অথচ বাইরেটাই কিন্তু এত গরম নেই। এদিকে খিদেও পেয়ে গেছে প্রচন্ড রকম। ওরা তাই জিনিসপত্র রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ভালো কোনো খাবার হোটেলের সন্ধানে। অনেক ঘোরাঘুরি করে শেষে স্টেশনের কাছে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে লাঞ্চ করতে বসে গেল ওরা। এখানে কলকাতার মতো হোটেল রেস্টুরেন্ট যে পাওয়া যাবে না সে তো জানা কথাই, তবু ভাত মাংস কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি দিয়ে খাওয়া সারতে সারতে বেশ সময় লেগে গেল ওদের। ঘড়িতে বাজে তখন প্রায় বেলা 3টে। ভ্রমণার্থীদের টুরিস্ট স্পটগুলি ঘুরিয়ে দেখানোর জন্যে স্টেশনের কাছেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অটোরিকশা আর ট্রেকারগুলো। ওরা গাড়ি থেকে নেমে একজন অটো চালককে ডেকে জিজ্ঞেস করলো, ভাই এখানে দেখবার জায়গা কি কি আছে? চটজলদি উত্তর এলো, বিভূতিভূষণের বাড়ি, গৌরী নিবাস, বুরুডি লেক, ফুলডুংরি পাহাড়, ধারাগিরি ফলস, রঙ্কিনী দেবীর মন্দির। ছেলেটাকে কথা শেষ করতে না দিয়েই রাকেশ বলে উঠল, ধুর, ওসব মন্দির ফন্দির দেখতে আসিনি আমরা। অন্য আর কি কি দেখার আছে তাই বলো। অটোর ছেলেটাও বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, সঙ্গে তো গাড়ি আছেন স্যার, যান না, ঘুরে ঘুরে দেখে নিন কোথায় কি আছে। আমি কেন বলতে যাব? আমার গাড়িতে তো আর যাবেন না। দেবাঙ্গ বলল, রাগ করছো কেন ভাই? নতুন জায়গা, কিছু জানি না বলেই তো জানতে চাইছি। আর কি আছে দেখার? ছেলেটা ঝাঁঝালা গলায় বলল, এখানে কিচ্ছু দেখার নেই স্যার, কিচ্ছু দেখার নেই। যদি মনে করেন আছে তো অনেক কিছুই আছে, আর যদি মনে করেন সবকিছুই ফালতু তো ফালতু। যান, আসুন আপনারা। ছেলেটা রাগতভাবে নিজের অটোখানা ঘুরিয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। তারপর গাড়ি থেকে নেমে টং টং করে হাঁটতে হাঁটতে আর একদিকে চলে গেল। রাকেশ বলল, ও গরম দেখাচ্ছে, টুরিস্টরা না এলে এত গরম থাকবে কোথায়? দেবাঙ্গ বলল, ছাড় না, আমি গুগল সার্চ করে দেখে নিচ্ছি কোথায় কি আছে। লোকাল ছেলে, আশা করেছিল ওর গাড়িতে যাব, আমাদের সঙ্গে গাড়ি দেখে একটু হতাশ হয়েছে, তাই মেজাজ খাট্টা। অনুপ বলল, দেখ না, এত দূর থেকে টুরিস্টরা আসছে, সে কি তোর ওই মন্দির দেখার জন্যে? আর কি নাম বললো যেন, রঙ্কিনী দেবী। হা হা হা, জন্মেও শুনিনি এমন অদ্ভুত নাম। গাড়িতে স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে গেল ওরা। অনুপ গুগল খুলে দিক নির্দেশ দিয়ে যেতে লাগলো, আর দেবাঙ্গ সেই নির্দেশ মতো সাবধানে গাড়ি চালিয়ে যেতে লাগলো। কথায় কথায় বেলা গড়িয়ে গেছে। পাহাড়ি এলাকায় সন্ধ্যার অন্ধকার নেমে আসে একটু তাড়াতাড়ি। চারিদিকে উঁচু উঁচু টিলার মাথায় সূর্যদেব তখন শেষ প্রহরের আবির খেলায় মেতে উঠেছেন। রাকেশ বলল, অটোওয়ালাটা মেজাজটা একদম তেতো করে দিল মাইরি, চল একটু গলায় ঢেলে নি, মুড ঠিক হয়ে যাবে। দেবা বলল, অজানা রাস্তায় ড্রিঙ্ক করে গাড়ি চালানোটা ঠিক হবে? রাতে নয় গেস্ট হাউসে ফিরে ওসব হবে। অনুপ বলল, আরে মুড চাই তো, বেড়াবার মুড না থাকলে বেরিয়ে কি হবে? দেবা একটু সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে বলল, এই যে নির্জন বন, পাহাড়, আর দূরে দূরে ওই সুবর্ণরেখা নদী,
এসবের মধ্যে কেমন যেন একটা উদাস উদাস মন কেমন করা ভাব আছে, তাই না? মনটা হয়তো ওই জন্যেই কেমন যেন দুঃখী দুঃখী হয়ে আছে, যেন শ্যাঁতানো দেশলাই বাক্স। কি যেন নেই, কি যেন একটা হারিয়ে গেছে। রাকেশ বলল, যা বলেছিস একদম ঠিক, মনটাকে একটু চাঙ্গা করে তোলা দরকার, না হলে বেড়াতে এসেছি না, মনে হচ্ছে যেন শ্রাদ্ধ বাড়ি এসেছি। রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় গাড়ি রেখে তিনজনেই দামি স্কচের বোতল খুলে বসলো। সঙ্গে গাড়ির মিউজিক সিস্টেমটাও চালিয়ে দিল ওরা। চড়া সুরে বাজতে লাগলো হিন্দি গান। গানের মাঝে গাড়ি থেকে বেরিয়ে এসে নাচতে লাগলো ওরা তিনজন। কিছুক্ষণ উদ্দাম নাচ নাচার পর দেবা বলল, এবার চল, সন্ধ্যা হয়ে আসছে, বেশি রাতে নতুন জায়গায় গাড়ি চালানোটা ঠিক হবে না। দেবাঙ্গ বেশি পান করেনি, সে একটা সিগারেট ধরিয়ে গাড়িতে গিয়ে বসলো। ওর দেখা দেখি অন্য দুজনও অনিচ্ছা সত্ত্বেও উঠে এলো গাড়িতে। নিজেই গুগল সার্চ করে দেখে নিল মাইল 20 দূরে একটা খুব সুন্দর স্পট আছে। গাড়িটা স্টার্ট দিয়ে সেই দিকেই নিয়ে চলল দেবাঙ্গ। গাড়ি এগিয়ে চলেছে শুনশান জঙ্গলের মধ্যে সুঁড়ি পথ ধরে। বাইরে এখনো দিনের আলো কিছুটা বাকি থাকলেও জঙ্গলের মধ্যে ঘন অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে দূরে দূরে ছোট ছোট আদিবাসী গ্রাম, সামনে বাঁধা গরু ছাগল। জঙ্গলের সুঁড়ি পথ ধরে আদিবাসী মেয়েরা চলেছে মাথায় কচি শালপাতার বোঝা নিয়ে। বিড়ি তৈরি করা হয় বলে এরা বলে বিড়ি পাতা। আর চোখে মেয়েগুলোর জামা না পরা ভরন্ত উদ্ধত শরীরের দিকে চাইতে চাইতে রাকেশ বলল, ওফ মার্ভেলাস। কিছু বললি? দেবাঙ্গ বলল। রাকেশ বলল, না না, কিছু না, তেমন কিছু না। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি বলতো? দেবা বলল, বুরুডি লেক। একটু দূরে হবে এখান থেকে, তবে দারুণ স্পট। চল না, গিয়েই দেখবি। গাড়ি 3rd গিয়ারে তুলে আরও আধ ঘন্টার মধ্যেই ওরা গিয়ে পৌঁছে গেল বুরুডি লেকে। মার্ভেলাস, অসম, অপূর্ব। তিনজনেই মুগ্ধ বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে রইল। 3 দিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা বিশাল জলাধার। চকচকে স্বচ্ছ জলে ছায়া পড়েছে পাহাড়ের, ঠিক যেন দামি কোনো বিদেশি ক্যালেন্ডারের ছবি। ওরা লেকের পাড়ে পৌঁছবার পরই অস্ত গেলেন সূর্যদেব। কিন্তু বৈদ্যুতিক আলোয় ঝলমল করছে চারিধার। লেকের ধারে ভ্রমণার্থীদের যেন মেলা বসে গেছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে। অনেক স্টল বসেছে, ফুচকা, আইসক্রিম, চপ, চাউমিন থেকে শুরু করে পরোটা, চিকেন সহ বাচ্চাদের পছন্দের ক্যাডবেরি, কুরকুরে, চিপস সবই দেদার বিক্রি হচ্ছে। নানা বয়সের মানুষের হাসি আর আনন্দে মুখর হয়ে উঠেছে বুরুডি লেক। অনুপ, রাকেশ আর দেবা তিনজনেই খুব খুশি। লেকের পাশে পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে বেজায় খিদেও পেয়ে গেছে ওদের। তিনজনে 3 প্লেট পরোটা আর চিকেন কষা অর্ডার করলো। লেকের ঠিক পাশেই খড়ের ছাউনি দেয়া, চারিদিক খোলা একটা প্রশস্ত ডাইনিং হল। বাঁশের আসবাবপত্র দিয়ে খুব সুন্দর রুচিসম্মতভাবে সাজানো। চারিদিকে মুক্ত প্রকৃতি, অঢেল বাতাস, সামনের হ্রদের অথই নীল জলরাশি, আর দূরে দূরে কালো কালো সারি সারি পাহাড়। আকাশে দ্বিতীয়ার চাঁদ যেন মায়া ছড়াচ্ছে। মনে বড় রং ধরে গেল ওদের। অনুপ বলল, দূর, মেয়ে ফেয়ে ছাড়া ভাল লাগে এরকম নিরামিষ ট্যুর। রাকেশ, তুই তখন যে বললি এদিকেই ম্যানেজ হয়ে যাবে একটা, তো কই, কোথায় তোর সেই আদিবাসী ইলোরা? রাকেশ মুরগির পা চিবোতে চিবোতে বলল, ধীরে বৎস, ধীরে, এখনই অত অস্থির হয়ে পড়ো না, রজনী এখনো বাকি। হঠাৎ ওদের খেয়াল হলো জায়গাটা কেমন যেন দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। খুব ঝড় উঠেছে। দোকানের মালিক এসে তাড়া দিয়ে বলল, নিন নিন স্যার, উঠুন উঠুন, উঠে পড়ুন, পার্সেল করে দিচ্ছি, গাড়িতে বসে খেয়ে নেবেন। দেখছেন না, ঝড় উঠেছে ভীষণ। মুহূর্তের মধ্যে সারা আকাশ কালো করে এলো। কালবৈশাখীর ঘন মেঘ, প্রচন্ড বেগে ঝড় উঠল।
লাল ধুলোয় মেঘ পাকিয়ে পাকিয়ে উঠতে লাগলো আকাশে। ঘন ঘন বিদ্যুতের চমকে ঝলসে উঠছে চারিদিক, সেই সঙ্গে কান ফাটানো বজ্রপাতের শব্দ। গাড়িগুলো সব যে যেদিকে পারছে স্পিড তুলে বেরিয়ে যাচ্ছে। দোকানিরা সব দোকান পাট বন্ধ করে পালালো। রাকেশ বলল, দেবা, তুই আমাদের মধ্যে সবচেয়ে ভালো চালাস, তুই বস স্টিয়ারিংয়ে। কাঁধ ঝাপসা হয়ে যাচ্ছে, আমি চালাতে পারবো না। দেবা বলল, আসবার সময় পুরোটাই আমি চালিয়ে এসেছি, আমাকে একটু রেস্ট দে। দ্বিরুক্তি না করে ড্রাইভারের সিটে বসে পড়ল রাকেশ। অনুপ বলল, তুই একটু চালা রাকেশ, তারপর আমি বসবো স্টিয়ারিংয়ে। হু হু করে ছুটেছে গাড়ি। সামনে গাঢ় অন্ধকার, ওরা বুঝতে পারছে না কোন দিকে যাচ্ছে। হঠাৎ ওরা লক্ষ্য করলো ওদের গাড়িটা ক্রমশই ঢুকে পড়ছে একটা ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে। আসার সময় যেসব জায়গাগুলো দেখেছে সেসবের কিছুই তো এখন দেখা যাচ্ছে না। ওদের সামনে পেছনে কাছে দূরে কোথাও কোনো জনবসতি নেই, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। দেবাঙ্গ বলল, গাড়ি ঘোরা রাকেশ, আমরা ভুল পথে এসে পড়েছি। রাকেশ বলল, কোথা দিয়ে ঘোরাবো? দেখছিস না সরু রাস্তা, পাশে গভীর খাদ, চেয়ে দেখ ভালো করে। অনুপ আর দেবাঙ্গ প্রাণপণে সেই অন্ধকারের মধ্যে দুই চক্ষু প্রসারিত করে দেখল, সত্যি সামনে আর ডান পাশে ঘন জঙ্গল আর বাঁ পাশে গভীর খাদ। সে খাদের তলদেশ দেখা যায় না। এই অবস্থায় কিছুতেই গাড়ি ঘোরানো সম্ভব নয়। কিন্তু ঘন বনের মধ্যে ঢুকে পড়লে তো আরো মুশকিল। যখন আর গাড়ি এগোনো সম্ভব হবে না, তখন বাঘ না থাক, চিতাবাঘ ঠাকাটা তো অসম্ভব নয়, যে ঘন বন। বন্ধুদের কথা শুনেও কোনো উত্তর করল না রাকেশ, কারণ কিছু উত্তর করার ছিল না তার। আরো মিনিট পাঁচেক ধীরে ধীরে চলবার পর একেবারে থেমে গেল ইঞ্জিন, আর এক চুল এগোনো সম্ভব নয়। বাইরে তখন ঝড়ের অরণ্য, পাগলের মতো লক্ষ লক্ষ হাত আন্দোলিত করে আস্ফালন করে চলেছে। সেই সঙ্গে শোঁ শোঁ শব্দে ঝড়ের একটানা গর্জন, যেন ভয়ঙ্কর হিংস্র কোনো জানোয়ার ক্রোধে অন্ধ হয়ে একটানা গর্জন করে চলেছে। দেবাঙ্গ বলল, ঝড় না থামা পর্যন্ত এখানে এভাবেই বসে থাকতে হবে আমাদের। তুই পাগল হয়েছিস? অনুপ চিৎকার করে উঠল রাগে আর নিষ্ফল ক্ষোভে। দেখছিস না গাছগুলো যেভাবে লাফাচ্ছে, এক্ষুনি গাড়ির ওপর ভেঙে পড়লো বলে। ওই সব বিশাল বিশাল গাছের ডাল যদি একটা ভেঙে পড়ে, তো এই শৌখিন গাড়িটা ডিমের খোলার মতো মুড়মুড় করে ভেঙে যাবে, আর আমরা তার তলায় তিন গাছা আখের মতো চেপটে ছিবড়ে হয়ে যাব, বুঝলি? কিন্তু যাবই বা কোথায়? এই অজানা আদিম বনভূমির মধ্যে পা রাখতে কেউই সাহস পেল না। তার ওপর ঘুরঘুরটি অন্ধকার। উপায়ান্তর না দেখে গাড়ির মধ্যেই বসে রইল ওরা, প্রতি মুহূর্তে বিভৎস কোনো পরিণতির প্রতীক্ষায়। হঠাৎ একটু দূরে ছোট্ট একটা ক্ষীণ আলোর বিন্দু দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠল দেবা, ইউরেকা! ওই দেখ, ওই তো মনে হচ্ছে একটা বাড়ি। ওর দৃষ্টিকে অনুসরণ করে আর সবাই দেখতে চেষ্টা করলো। কিছুক্ষণ চেষ্টা করার পর চোখে অন্ধকারটা যখন সয়ে এলো, ওরা দেখতে পেল সত্যিই তো দূরে একটা আদিবাসী কুটির দেখা যাচ্ছে। তারই ছোট্ট একটা জানলার বাঁশের গরাদ গলে বেরিয়ে আসছে একটা ক্ষীণ আলোর রশ্মি। তিল মাত্র বিলম্ব না করে ওরা তিনজনেই হুড়মুড় করে বেরিয়ে এলো গাড়ি থেকে। আবার হঠাৎ করে গাড়ির আলোটাও গেল নিভে। মোবাইলের আলোয় পথ দেখে দেখে সাবধানে কয়েক মিনিট চলবার পর বাড়িটার সামনে এসে দাঁড়ালো ওরা। ছোট নিচু মাটির বাড়ি, দেয়ালে ফুল লতা পাতা আঁকা, টালির চালার একটু নিচে বাঁশের গড়ার দেয়া ছোট্ট জানলা, সেটাই ছিল আলোর উৎস। দরজায় বেশ কয়েকবার ধাক্কা দেবার পর একটি সরু মহিলা কণ্ঠে উত্তর এলো, কোন বাটে? একটু রাইতে, কোন বাটে? দেবাঙ্গ বলল, আমরা রাস্তা ভুল করেছি, বনের মধ্যে গাড়ি আর যাচ্ছে না, বাইরে ভীষণ ঝড়, আজ রাতটুকুর জন্য আমাদের একটু আশ্রয় দেবেন?
সকাল হলেই আমরা চলে যাব। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। অনুপ বলল, বল না, আমরা টাকা দেব, যা চাইবে। দেবাঙ্গ ফিসফিস করে বলল, এসব কি বলছিস তুই? চুপ করে যা একদম। ওরা তোর আমার মতো নয়, বুঝলি? জঙ্গলি মানুষরা অতিথিকে ভগবান মনে করে। কাঠের দরজাটা এবার খুলে গেল। কেরোসিনের লণ্ঠন হাতে আদিবাসী যুবতী দরজা খুলে একপাশে সরে দাঁড়ালেন। লণ্ঠনের মৃদু আলোয় স্বল্প বা স্বাস্থ্যবতী কালো মেয়েটির উদ্ধত যৌবনশ্রী ওদের চোখ এড়ালো না। এই গহন বনের মধ্যে মেয়েটির দুর্লভ সৌন্দর্য ওদের যতই চমকিত করুক, নিজেদের সংযত রেখে চোখ ফিরিয়ে নিল ওরা। মেয়েটি ইশারা করে ওদের ভেতরে যেতে বলল। অনুসরণ করে তিনজন ঘরে ঢুকে দেখল একটাই ঘর, মাটির ঘর। তার একপাশে বাঁশের মাচার ওপর ঘুমিয়ে আছে দুটি শিশু, পরনে ছেঁড়া ময়লা জামা। মেঝের ওপরে মাদুরে পড়ে আছে বউটির ময়লা কাঁথার বিছানা, আর বাঁশের মাচার নিচে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটা বিশাল আকার কালো কুকুর। তাদের দিকে হিংস্র দৃষ্টিতে জুলজুল করে দেখছে জন্তুটা। পশুটার চোখ দুটো থেকে যেন টকটকে লাল আগুনের ফুলকি ছিটকে পড়ছে। বউটি কোনো ভূমিকা না করে বলল, ওখানটায় ওই মাদুরটো পেতে শুয়ে পড় কেনে, রাইত কাটলে চলে যাবি। মুড়ি আছে ঘরে, কুসুম বীজ দিয়ে ভাজা, দিব টুকুচ খাবি? অনুপ বলল, না না, থাকতে পেয়েছি এই অনেক। আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, আমরা খেয়েই আসছি, খাবার লাগবে না। বউটি আর কিছু না বলে মাচার ওপর ছেলে মেয়েদের কাছে উঠে গেল। যাবার আগে একটি মাজা পিতলের ঘটিতে জল আর একটি তোবড়ানো পাতলা সস্তা স্টিলের বাটিতে কটি বাতাসা রেখে দিল অতিথিদের পাশে। হত দরিদ্র ঘরে এর চেয়ে ভালো অতিথি সৎকার ইচ্ছা থাকলেও তার পক্ষে সম্ভব নয়। তাই লজ্জায় বাটিটি নিঃশব্দে রেখে দিয়ে মাচার ওপর উঠে পিছন ফিরে বসে রইল আদিবাসী বউটি। বাইরে তখন ঝড়ের তেজ সামান্য কমে এসছে। বসে বসে নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল তিনজনে। হঠাৎ একটা হাড় কাঁপানো ভীষণ গর্জন আর আর্তকণ্ঠের চিৎকারে অনুপ আর দেবাঙ্গ উঠে বসে দেখল রাকেশ যুবতী বউটির মুখ বেঁধে তাকে হিড় হিড় করে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে চলেছে, আর কুকুরটা বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে রাকেশের ওপর। তার ভীষণ ধারালো নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফালা ফালা করে চলেছে রাকেশের সর্বাঙ্গ। রাকেশ প্রাণপণে চিৎকার করছে, বাঁচা বাঁচা, খেয়ে ফেললো, বাঁচা। দেবাঙ্গ আর অনুপ চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো ধারালো কোনো অস্ত্র পাওয়া যায় কিনা। হঠাৎ অনুপ দেখতে পেল ঘরের চালের বাঁশের বাতায় এক কোণে একটা ধারালো কাটারি গোঁজা আছে। কাল বিলম্ব না করে ওরা সেই কাটারি তুলে নিয়ে কুকুরটার গলায় আঘাতের পর আঘাত করে যেতে লাগলো। মর্মান্তিক একটা বীভৎস চিৎকার করতে করতে কুকুরটা লুটিয়ে পড়ল মাটিতে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে এক সময় সেটা স্থির হয়ে গেল। নেকড়ের মতো বিশাল দেহটা নিথর হয়ে পড়ে রইল উঠোনের কোণে। চারিদিকে থই থই করছে তাজা রক্ত। রাকেশের সমস্ত শরীর তখন রক্তে ভেসে যাচ্ছে। বাঘের মতো কুকুরটা তার তীক্ষ্ণ নখ আর করাতের মতো দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে একেবারে ফালা ফালা করে দিয়েছে রাকেশের সারা শরীর। বীভৎসভাবে রক্তক্ষরণ হয়ে চলেছে। অবিলম্বে চিকিৎসা না হলে খারাপ কিছু ঘটে যাওয়া বিচিত্র নয়। যেভাবেই হোক গাড়িটাকে চালু করে ফিরতেই হবে শহরে। ঝড় তখন থেমে গেছে। ওরা দুজন ধরাধরি করে রাকেশকে এনে গাড়িতে শুইয়ে দিল। তারপর নিজেরাই উঠে বসলো। এবার দক্ষ হাতে স্টিয়ারিং ধরল দেবাঙ্গ। তারপর ব্যাক গিয়ারে চালিয়ে একটু একটু করে পিছু হটে হটে কোনো রকমে বেরিয়ে এলো জঙ্গলের বাইরে। এইবার সামনে কংক্রিটের ঢালাই রাস্তা। ফুল স্পিডে চালিয়ে যত শীঘ্র সম্ভব পৌঁছে যেতে হবে ঘাটশিলা শহরের কোনো হসপিটালে। কাছের বড় শহর বলতে জামশেদপুর।
কিন্তু অতদূর যেতে কি পারবে রাকেশ? যেভাবে রক্ত বেরিয়ে চলেছে, বেশিক্ষণ একে বাঁচিয়ে রাখা যাবে না। অনুপ নিজের আর দেবাঙ্গর রুমাল দিয়ে দুটো ক্ষতস্থান বেঁধে ফেললো শক্ত করে, কিন্তু আরো ছোট বড় অজস্র ক্ষত গোটা শরীর জুড়ে কি দিয়েই বা বাঁধবে অনুপ? তখন অঝোর ধারায় রক্ত বেরিয়ে আসছে রাকেশের ক্ষতস্থানগুলো থেকে। যেতে হবে, আরো দ্রুত যেতে হবে কোনো স্বাস্থ্য কেন্দ্রে। দেবাঙ্গ গিয়ার চেঞ্জ করতেই হঠাৎ সামনে গড়িয়ে গেল চাকা চারটে, আর অমনি বিকট এক ভয়ঙ্কর পাশবিক গর্জনে আপাদ মস্তক চমকে উঠল ওরা। দেখল সেই কুকুরটা, সেই নিহত কুকুরটা সামনে 2 পা তুলে দিয়েছে গাড়ির কাঁচের ওপর। তার চেহারাটা প্রায় 5 গুণ বেড়ে গিয়ে এখন একটা বিশাল নেকড়ে বাঘের মতো হয়ে গেছে। তার হাঁ করা মুখের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আগুনের হলকা, বড় বড় ধারালো নখ বের করা বিশাল থাবা দুটো দিয়ে সে ক্রমাগত ধাক্কা মেরে চলেছে গাড়ির কাছে। লক লক করছে তার লাল টকটকে জিভ, আর সেই জিভ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে লালা। বিভৎসভাবে গর্জন করে চলেছে কুকুরটা, গড়গড় 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 করে। আতঙ্কে চিৎকার করতেও ভুলে গেছে ছেলেগুলো। ওরা কিছুতেই বুঝতে পারছে না কিছুক্ষণ আগেই নিজের হাতে যে জীবটাকে নির্মমভাবে হত্যা করেছে ওরা, সেটা কেমন করে চলে এলো এই কংক্রিটের বড় রাস্তার ওপর? কেমন করেই বা সামনের দুটো পায়ে ভর করে গাড়ির বনেটের ওপর উঠে দাঁড়ালো? আর কেমন করেই বা তার চেহারাটাই রকম 5 গুণ বড় হয়ে গেল? তাহলে কি এটা কোনো পশুই নয়, কোনো অতিপ্রাকৃত জীব, কোনো পিশাচ? নিরাপত্তার জন্য একটা পিস্তল রাখা ছিল টুলবক্সটার মধ্যে। উদ্ভ্রান্তের মতো সেটা নিয়ে একটা হাত বের করে কাঁপা কাঁপা হাতেই গুলি চালিয়ে দিল দেবাঙ্গ। গুলিটা লাগলো কুকুরটার ঠিক বুকে। একটা বিভৎস হাড় কাঁপানো মরণ চিৎকার করে গাড়ির নিচেই লুটিয়ে পড়ল সেটা। ওরা সেই সুযোগে ফুল স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে কুকুরটার নিহত শরীরের উপর দিয়ে বেরিয়ে গেল। কিন্তু কোথায় শহর আর কোথায় বা হসপিটাল? প্রায় 1 ঘন্টা এ পথ সে পথ ঘুরবার পর শহরের কোনো চিহ্ন দেখা গেল না। অন্ধকারে ঢাকা আদিগন্ত মাটির মধ্যে মধ্যে শুধু ছোট ছোট জঙ্গল আর আদিবাসী গ্রাম। হঠাৎ একটা জায়গায় একটা বড় আলো দেখে গাড়িটা দাঁড় করালো দেবাঙ্গ। গাড়ির জানলা দিয়ে তাকিয়ে দেখল সেটা একটা মন্দির। গেটের ওপরে বাংলা আর হিন্দিতে লেখা আছে রঙ্কিনী দেবীর মন্দির। ওরা এরপর আরো যা দেখল তাতে ওদের 3 জনের 3টে শরীরই ভয়ে বরফের মতো শীতল আর কঠিন হয়ে উঠল। ওরা দেখল সেই কুকুরটা মন্দিরের সামনে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে, আর তার সেই করাতের মতো দাঁতগুলো বের করে যেন উপহাসের হাসি হাসছে তাদের দিকে চেয়ে। তার 2 চোখ দিয়ে দরদর ধারায় বেরিয়ে আসছে লাল আগুনের মতো রক্তস্রোত। মুহূর্তের মধ্যে গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টো পথে চালালো দেবা। ক্রমাগত রক্তক্ষরণে ক্রমশ নিস্তেজ হয়ে আসছে ওদিকে রাকেশের দেহ। রাকেশকে বাঁচানো যাবে না, কিন্তু কিন্তু নিজেদের তো বাঁচাতে হবে। একটাই চিন্তা এখন ওদের সবার, পালাতে হবে, যে কোনো মতে পালাতে হবে এখান থেকে। কিন্তু কোথায় পালাবে ওরা? যেদিকেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে দেখছে পথটা হঠাৎ শেষ হয়ে যাচ্ছে একটা কানা গলির মধ্যে ঢুকে। যে গলির শেষ প্রান্তে একটা ছোট্ট মন্দির, আর সেই মন্দিরের গেটে লেখা আছে রঙ্কিনী দেবীর মন্দির। আর মন্দিরের সিঁড়িতে সামনে 2 পা ঈষৎ ফাঁক করে কঠিন একটা চ্যালেঞ্জের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সেই অতি জাগতিক পশু, যার চোখ দিয়ে দরদর করে অবিরল ধারায় ঝরে পড়ছে আগুনের মতো রক্তস্রোত। পরদিনের প্রভাতী সংবাদপত্রে একটা খবর পড়ে অনেকেই শিউরে উঠল।
ঘাটশিলায় বিখ্যাত রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে একটা বন্ধ গাড়ির মধ্যে 3 যুবকের মৃতদেহ পাওয়া গেছে। তাদের সর্বাঙ্গে কোনো হিংস্র জন্তুর তীব্র আক্রমণের চিহ্ন। ধন্যবাদ বন্ধুরা, আমার স্বরচিত গল্পটি এখানেই শেষ হলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। শুভরাত্রি।